আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 11টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জুই। আপিল বিভাগের এক রায়ে দেশের 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় পাচ্ছে নতুন প্রধান শিক্ষক। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ 13 বছর ধরে চলে আসা সংকট সমাধান করে দেন। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের জটিলতাও কাটল। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায় শৃঙ্খলা ফেরাবে শিক্ষা ব্যবস্থায়। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল 2013 সাল থেকে। অচল অবস্থার অবসানে 32,000 শিক্ষকের পদোন্নতির মামলার শুনানির উদ্যোগ নেয় রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সেই মামলারই রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। জানান, 32,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি শৃঙ্খলা ফেরাবে শিক্ষা ব্যবস্থায়। যে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মোদ্দা কথায় উপরে থাকবেন, যারা বেসরকারি স্কুল থেকে অধিগ্রহণ হয়ে আসছেন, সরকারি হয়েছেন, তাদের ক্রমটা থাকবে তারপরে। এটাকেই মূলত তারা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, ওই আইনের সংশ্লিষ্ট বিধিকে। সেই বিধিটার রায় তাদের পক্ষে গিয়েছিল, অর্থাৎ অধিগ্রহণকৃত শিক্ষকদের পক্ষে গিয়েছিল, যার বিরুদ্ধে সরকার আপিল করেছিল এবং আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন। অর্থাৎ হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। সর্বোচ্চ আদালতের এ রায়ে খুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বলেন, সার্থক হয়েছে তাদের দীর্ঘদিনের পরিশ্রম। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ ছিল এবং আল্লাহর অশেষ রহমতে আজকে মাননীয় আদালত আমাদের সরকারি শিক্ষকদের যে মামলাটা ছিল সেই মামলায় আমাদের শিক্ষকদের পক্ষে রায় এসেছে এবং আমাদের পদোন্নতির দ্বার উন্মোচিত হয়েছে। আমাদের কালো অধ্যায়ের অবসান ঘটিয়েছে আজকে রায়ের মাধ্যমে। আমরা যতদূর শুনেছি মানে আমাদের পক্ষে রায় এসেছে। আদালতে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে আরও প্রায় 13,500 মামলা বিচারাধীন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানালেন, এগুলোও দ্রুত শুনানির পদক্ষেপ নেওয়া হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। অভিন্ন প্রশ্নপত্রে দেশ জুড়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 12,70,583 পরীক্ষার্থী। গেলবারের তুলনায় যা প্রায় 20,000 বেশি। 2,997টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় সকাল 10টায়, চলবে দুপুর 1টা পর্যন্ত। প্রশ্ন ফাঁস ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্ট নাগাদ শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। দর্শক, এইচএসসি পরীক্ষার আরও খবরাখবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব সিদ্ধেশ্বরী কলেজে। রয়েছেন আমাদের সহকর্মী আবির হোসেন। আবির, যেই কেন্দ্রে রয়েছেন সেখানকার পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন? অভিভাবকরা কি বলছেন? জয়ী, যেহেতু সাংবাদিকদের আসলে কেন্দ্রের ভিতরে প্রবেশ করা নিষেধ, দেখতে পাচ্ছেন আমার পিছনে সিদ্ধেশ্বরী কলেজ রয়েছে, আমি গেটের বাইরে অবস্থান করছি। যেহেতু ভিতরে আমরা প্রবেশ করতে পারছি না, সেখানকার অবস্থা আসলে বলাটা কিছুটা মুশকিল। যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, ইতিমধ্যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রথম 30 মিনিটের যে এমসিকিউ পরীক্ষা সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন তারা লিখিত পরীক্ষা দিচ্ছে এবং সকাল থেকে আমরা দেখেছি সকাল 10টা থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং বাংলা প্রথম পত্রের মাধ্যমে তাদের যে পরীক্ষার পর্ব, সেই পরীক্ষার পর্ব শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা কিছুটা ভোগান্তিতে পড়েছে। যেহেতু সকাল থেকে কিছুটা বৃষ্টি ছিল, আবহাওয়া কিছুটা গরম ছিল, সেটা কিন্তু এখন নেই। এখন কিন্তু শিক্ষার্থীরা যারা ভিতরে আছে নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিচ্ছে, আমরা অনুমান করে নিচ্ছি। এবং এবার যে এইচএসসি পরীক্ষা রয়েছে, এইচএসসি পরীক্ষাকে কিন্তু অভিন্ন প্রশ্নপত্র হচ্ছে। এর মানে হলো পুরো বাংলাদেশে 9টি সাধারণ শিক্ষা বোর্ডেই একই প্রশ্নে কিন্তু পরীক্ষা হচ্ছে এবং যারা অভিভাবক রয়েছে, যারা শিক্ষার্থী রয়েছে, তারা আসলে এই যে নতুন উদ্যোগ সরকার গ্রহণ করেছে সেটাকে কিন্তু সাধুবাদ জানিয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা অভিভাবক রয়েছে তারাও কিন্তু আমাদের কাছে এক ধরনের শঙ্কার কথা বলেছে। তারা বলেছে যে দীর্ঘদিন পর এই যে এক প্রশ্নে পুরো বাংলাদেশের পরীক্ষা হচ্ছে, সেটি যেন সতর্কতার সাথে শিক্ষা মন্ত্রণালয় তদারকি করে, কোনো মতেই যেন প্রশ্ন ফাঁস না হয়। আর যেহেতু এইচএসসি পরীক্ষার ফলাফল
শিক্ষার্থীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। এই পরীক্ষার ফলে এই যারা অভিভাবক রয়েছে তারা বারবার একই কথা বলছে, কোনো মতেই যেন প্রশ্ন ফাঁস না হয়, এটি যেন সরকার সঠিকভাবে দেখে। এবং তাছাড়া অভিভাবকরা সামগ্রিকভাবে যে পরিস্থিতি রয়েছে, পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট হয়েছে তারা। এবং তাছাড়া দীর্ঘদিন পর আমরা দেখেছি করোনার সময় থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা পুরো সিলেবাসে কিন্তু হয়নি। এবার কিন্তু এই যে এইচএসসি পরীক্ষা হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ পুরো সিলেবাসে হচ্ছে। এবং যারা অভিভাবক রয়েছে তারা বলছে যে এর ফলে যারা মেধাবী রয়েছে তারা কিন্তু সঠিকভাবে তাদের মূল্যায়ন করা হবে। তো সামগ্রিকভাবে যদি বলা যেতে পারে এখন পর্যন্ত যে অবস্থা সন্তোষজনক রয়েছে, এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা তাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতির ব্যাপারেও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। তো আমার কাছে সিদ্ধেশ্বরী কলেজ থেকে জয়ী সর্বশেষ এই তথ্য ছিল। আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, অভিন্ন প্রশ্নপত্রে পুরো দেশে পরীক্ষা চলছে, অভিভাবক শিক্ষার্থীদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি বলছেন? সরকারি মহিলা কলেজ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের সামনে, এবং সারা দেশের মতো সিলেটে কিন্তু একযোগে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। এবং অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, অভিভাবকরা আসলে স্বাগত জানিয়েছেন যে অভিন্ন প্রশ্নে যে পরীক্ষা হচ্ছে সারা দেশে একযোগে, এবং পাশাপাশি তারা বলেছেন যে সরকার আরো বেশি সতর্ক থাকে যাতে কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস না হয়, সেজন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং সিলেট অঞ্চলে আপনি জানেন যে 4টি জেলা, এবং 4টি জেলা নিয়ে মূলত সিলেট শিক্ষা বোর্ড, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 96টি কেন্দ্রে কিন্তু একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং পাশাপাশি আইন শৃঙ্খলার বাহিনীর আমরা তৎপরতা দেখেছি, এবং পরীক্ষার কেন্দ্রে 200 গজের ভিতরে সব ধরনের আসলে অস্ত্র বহন সহ উচ্চ শব্দে গান বাজানো সহ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এবং আমরা দেখেছি যতটি কেন্দ্রে আমরা ঘুরেছি প্রত্যেকটি কেন্দ্রেই সিসি ক্যামেরা ব্যবস্থা করা হয়েছে, এবং যারা কেন্দ্র সচিব রয়েছেন তারা বলছেন যে তারা সিসি ক্যামেরা কন্ট্রোল করছেন সেন্ট্রালি ভাবে, এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা আসলে নজর রাখছেন। এবার কিন্তু সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী বেড়েছে, এবং এবছর সর্বমোট 72,745 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে, এবং গত বছরের তুলনায় কিন্তু 3,573 জন শিক্ষার্থী বেড়েছে। এবং সিলেট শিক্ষা বোর্ডে জানিয়ে রাখি, এবার কিন্তু ছেলে শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ছাত্রদের সংখ্যা কম রয়েছে এবং ছাত্রীদের সংখ্যা বেশি রয়েছে। এবং আমরা শিক্ষার্থীদের সাথে সকালে কথা বলেছি, শিক্ষার্থীরা বলছেন আসলে প্রথম দিন পরীক্ষা স্বাভাবিকভাবে একটু নার্ভাসনেস কাজ করে, এবং তারা প্রত্যাশা করছেন বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে হয়তো নার্ভাসনেস একটু কমবে। জয়ী। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশ জুড়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা, সে বিষয়ে নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা। রাজধানীর বারিধারায় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে চীনা রাষ্ট্রদূতের ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Dialogue mechanism on diplomacy and defense. Those arrangements will provide a stronger and more stable platform for strategic communication between our two countries. As President Xi Jinping said during the meeting, China has all along attached great importance to the development of China-Bangladesh relations and stay true to the policy of good liberties and friendship towards all the people of Bangladesh. No matter how the world changes, China will not waver in its commitment to the overall direction of China-Bangladesh friendly relations, and will always be a trustworthy, good friend, good neighbors, and good partner of Bangladesh. Honorable Prime Minister also noted that China is a great country, holds a significant place in Bangladesh foreign policy, and is a valued and trusted partner of Bangladesh. This historical decision has laid a solid foundation for the next golden 50-year of China-Bangladesh cooperation. At a time when unilateralism and power politics are on the rise and regional and international uncertainties are increasing, China-Bangladesh relations have stood the test of time over the past 5 decades, continue to show strong resilience and promising momentum. Second, the visit is forging a new level of trust through mutual support.
The two sides reaffirmed their firm support for each other on issues concerning their respective core interests and major concerns. সরাসরি ছিলাম চীনা রাষ্ট্রদূতের ব্রিফিংয়ে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশও চালু হবে উচ্চ গতির ইলেকট্রিক ট্রেন। অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব এই ট্রেন চলবে নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে। এরই মধ্যে এই মেগা প্রকল্প একনেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। বিশেষজ্ঞরা বলছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও লেভেল ক্রসিং ব্যবস্থাপনাই হবে বড় চ্যালেঞ্জ। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফাহাদ আল কাদরি ও মেহেদি মিরাজ। রেলপথে লাগছে আধুনিকতার ছোঁয়া। ট্রেনের কালো ধোঁয়া আর ইঞ্জিনের চেনা গর্জনের দিন পাল্টাতে আসছে নতুন গতি, আধুনিক বৈদ্যুতিক প্রযুক্তি। ট্রেন ছুটবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে। ইলেকট্রিক ট্রেনের শুরু হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে। এই 52 কিলোমিটার পথে বসবে বৈদ্যুতিক তারের লাইন। মেট্রো রেল যেভাবে তার থেকে বিদ্যুৎ নিয়ে চলে, সেই ট্রেনও চলবে অনেকটা একই প্রযুক্তিতে। 4,500 কোটি টাকার প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। আগামী অগাস্টের মধ্যে আমাদের এই ডিপিপিটি অনুমোদন হতে পারে। ডিপিপি অনুমোদন হলে পরে আমরা কনসালটেন্ট নিয়োগ করতে যাব। আশা করছি যে আমরা 2030-এর মধ্যেই এই প্রকল্পটি বাস্তবায়ন কাজ সম্পন্ন করতে পারব। প্রকল্পের আওতায় কেনা হবে 16 সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ইএমইউ ট্রেন, যার প্রতি সেটে থাকবে 5টি করে কোচ। দ্রুতগতির পাশাপাশি ট্রেনগুলো হবে শব্দ ও বায়ুদূষণ মুক্ত। রক্ষণাবেক্ষণের জন্য নির্মাণ করা হবে আলাদা ওয়ার্কশপ। এই পাইলট প্রকল্পটি যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, আমাদের অন্যান্য যে সকল রুট ঢাকা চিটাগং, ঢাকা রাজশাহী, অন্যান্য রুটেও আমরা এই ইলেকট্রিক ট্রাকশন প্রবর্তন করতে পারব। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ইলেকট্রিক ট্রেনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর রুটে থাকা প্রায় 96টি লেভেল ক্রসিং উচ্চগতির ট্রেন চলাচলে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। লেভেল ক্রসিংয়ে যে আবার ক্রস ট্রাফিক যারা থাকবে তাদের জন্য আন্ডারপাস যদি তৈরি না করি, সেক্ষেত্রে ট্রেনের ফ্রিকোয়েন্সি যদি বাড়ানো হয়, পুরো ঢাকা শহরের যানজটে কিন্তু অনেকটা অচলায়ন অবস্থা তৈরি হবে। ইঞ্জিনে যদি আপনার ডিজেল থাকে সে রান করতে পারবে, কিন্তু আমার ওভারহেড লাইনে যদি পাওয়ার না থাকে ট্রেন কিন্তু থেমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন যে পাওয়ার সাপ্লাই বিষয়, বিদ্যুতের যে বিষয়, সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। অতীতে সঠিক পরিকল্পনার অভাবে ডেমো ট্রেন দীর্ঘস্থায়ী হয়নি। তাই নতুন এই প্রকল্পের সুফল পেতে কমলাপুরের উপর চাপ কমিয়ে টঙ্গী বা জয়দেবপুরকে বিকল্প হাব হিসেবে গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দূরপাল্লায় আমি যদি অ্যাক্সেস কন্ট্রোল ইলেকট্রিফিকেশন করে দ্রুত চালাতে পারি, তাহলে গাজীপুরের বিয়ন্ডে যে সিটিগুলি আছে, যেটা চায়না করছে, হাই স্পিড ট্রেন দিয়ে দূরত্বটাকে কমিয়ে নিয়ে আসছে। ক্যাপিটালে আর থাকে না, দিনে বেশি মানুষ থাকলেও রাতে কিন্তু চলে যাচ্ছে। এই জায়গায় যদি বিনিয়োগটা করে এবং সেই বিনিয়োগের প্রকৃষ্ট একটা প্লেগ্রাউন্ড হতে পারে ঢাকা চিটাগং করিডোর। সরকারের পাশাপাশি এডিবি ও ইআইবির অর্থায়নে আগামী 4 বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 4,500 কোটি টাকার প্রকল্পে একদিকে যেমন দ্রুত যাতায়াতের সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্যদিকে ভূমি অধিগ্রহণ সহ বিদ্যুৎ সরবরাহের মতো কঠিন চ্যালেঞ্জও রয়েছে সামনে। এই বাস্তবতার মধ্য দিয়ে 2031 সাল নাগাদ বৈদ্যুতিক ট্রেন চালু হয় কিনা তা সময়ই বলে দেবে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। সচিবালয় থেকে সারা দেশে একযোগে নজরুল বর্ষ 2026-27 পালনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মন্ত্রণালয়ের যারা মন্ত্রী সাহেব সহ, সেক্রেটারি সাহেব সহ যারা উপস্থিত আছেন, প্রতিমন্ত্রী সহ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি চাইছি আসলে, এবং আমার সাথে নিশ্চয়ই শিল্পীগণ এবং গবেষকগণ নিশ্চয়ই একমত হবেন। সকল উপস্থিতিবৃন্দ, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, কিংবা দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। এ কারণেই কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্য, কর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে চাই মানুষের ঘরে ঘরে। যেই অ্যাডভাইসটি আমাদেরকে শিল্পীগণ তাদের বক্তব্যে উল্লেখ করেছেন। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজন্ম থেকে প্রজন্মতরে। কবি নজরুল নিজেও তার অভয় সুন্দর কবিতায় লিখেছেন, আমি গেলে যারা আমার পতাকা ধরিবে বিপুল বলে, সেই সে অগ্র প্রতীকের দল, এসো এসো পথতলে। উপস্থিত সুধীবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ফলে সাহিত্য সম্মেলন, গবেষণা সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুল সঙ্গীতের আসর, প্রকাশনা কার্যক্রম, নাট্য উৎসব এবং চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকে জনপরিসরে আরো বিস্তৃতভাবে তুলে ধরার একটা উপলক্ষ তৈরি হয়েছে। ডিজিটাল মাধ্যমেও আজকে যেরকম আমরা ডিজিটাল মাধ্যমে মোটামুটি সারা দেশে এই অনুষ্ঠানটি উদ্বোধন করছি, সে একইভাবে ডিজিটাল মাধ্যমে তার সাহিত্য এবং সঙ্গীত সংরক্ষণ এবং তার সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিসরে আরো বিস্তৃতভাবে প্রচারের সুযোগও কিন্তু তৈরি হয়েছে। আসুন এই সুযোগটিকে কাজে লাগিয়ে সারা দেশে নজরুল বিশেষজ্ঞ তথা নজরুল প্রেমীদের নিয়ে গঠিত নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটির মাধ্যমে দেশের সকল জেলা, উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। উপস্থিতিবৃন্দ, যারা নজরুল বিশেষজ্ঞ তারা কবিকে নানাভাবে নানা বিশেষণে ভূষিত করে থাকেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। উপস্থিতিবৃন্দ, অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। পরিশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত, দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমি নজরুল বর্ষ 2026-2027 এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। নজরুল বর্ষ 2026-27 পালনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। ধারালো অস্ত্রের আঘাতে রাজধানীর আদাবরে খুন হয়েছেন আবুল বাশার নামে স্থানীয় এক বিএনপি নেতা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাদ্দাম নামে একজন। গত রাতে নবোদয় হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্রাজিল জাপানের ম্যাচ দেখা নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড। রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকা। সিসিটিভি ফুটেজে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যাচ্ছে বিএনপি নেতা মোহাম্মদ আবুল বাশারকে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি।
উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলেও বাঁচানো যায়নি তাকে, প্রাণ হারান চিকিৎসাধীন অবস্থায়। দোকানের সামনে সাদ্দাম দৌড় দিয়ে গেছিল, আর বাসায় আমার দৌড় দিয়ে ধরছে ভাই, আমার বাসাটা তো পাশের দোকানে, মুদি দোকানের সামনে বাসা তো অনেক করছে, আমার ধরছে ধরে ঢুকে পড়েছে, ভিডিও আছে আমার মোবাইলে। আমার মায়ারে রাখছে আমার ফুলার ট্যাঙ্গের তলে, রাখকে হেরা 6-7 জনে উবাইছে পারাইছে, বাদে সবাই কইছে কয় চলালা করে দে, হেরার মতন হেরা বাইয়া দিছে, আল্লাহ আসিন হইরে নিছে। ঘটনার শুরু 29 জুন বিশ্বকাপে ব্রাজিল জাপানের ম্যাচের সময় ভুবুজেলা বাজানো নিয়ে। এ নিয়ে কয়েক কিশোরের সাথে স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমানের বিরোধ হাতাহাতি পর্যন্ত গড়ায়। বুধবার রাতে ডি ব্লকের 1 নম্বর সড়কে সালিশি বৈঠকের এক পর্যায়ে বাধে সংঘর্ষ। ধারালো অস্ত্র নিয়ে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাশারের ওপর হামলা চালায় কয়েকজন। এলাকার মানুষের ডিস্টার্ব হচ্ছে, আমার মামা না করছে যাতে তোমরা ঢোল বাজায়ও না, এটার জন্যই হয় ফোন দিয়া পোলাপান নিয়ে আসছে, ওনারাও কুবাইয়া দিবে, আমাদেরকেও কুবাইয়া দিবে। মানে আমরা দুইজনে একসাথে ওরে ধরতেছে দেখে আমি আবার ওরে ধরে ফালাইছি, ওটারে পরে ওদের সাথে তো অস্ত্র, ওরা আমার তো ওই জায়গায় ইচ্ছা মতে পায়ের অবস্থা একদম খারাপ। জড়িতদের ধরতে অভিযানের কথা জানান আদাবর থানার ওসি। হাতাহাতি বিষয় নিয়ে আবার আজকে সন্ধ্যার পরে অপমীমাংসা সমঝোতার জন্য তারা বসছিল, ওখানে আবার তর্ক বিতর্কের এক পর্যায়ে এটা ঘটে। কাজ করতেছে, আমরা অভিযানে নামছি, কাজ করতে ওই ওদের পক্ষ থেকে এখন পর্যন্ত কি অভিযোগ নিয়ে আসে না। স্থানীয়দের দাবি, নবোদয় হাউজিং ইউনিটের সাধারণ সম্পাদক আবুল বাশারের খুনে অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। ভুলে যাও বোরিং ব্রেক, লাইফ কে দাও অন ট্র্যাক, মুভি নাইট বা আড্ডাতে ভাইব হোক কাপে কাপে। It's a noodles, fun our fest, Cup noodles, amazing taste. It's a noodles, enjoy the best. Let's vibe. It's a noodles, fun our fest, Cup noodles, amazing taste. It's a noodles. ইরানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অংশ নেবেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়। সকাল 7:30টায় হজরত শাহজালাল বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী ফ্লাইট। বাংলাদেশে ছাড়াও খামেনিকে সে শ্রদ্ধা জানাবেন অন্তত 90টি দেশের প্রতিনিধিরা। জানাজা অংশ নিয়ে 4 জুলাই দেশে ফিরবেন স্পিকার। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন খামেনি। তার মৃত্যুর পর ছেলে মুজতবা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব নেন।